দরজায় কড়া নাড়ার শব্দ, ঠক ঠক আওয়াজ। ভেতর থেকে একজন জানতে চাইলেন, কে? বাইরে থেকে জবাব এলো, স্যার বাইরে আসেন, আপনার সঙ্গে কথা আছে। তারপর হারিয়ে গেছে বাংলার অনেক সূর্য সন্তান। এই যে সংক্ষিপ্ত গল্প নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, আপনারাও নিশ্চয়ই দেখেছেন। 1971 সালের 14ই ডিসেম্বর এমনি ঘটনা ঘটেছিল বাংলাদেশে। চূড়ান্ত বিজয় পেতে আর মাত্র 2 দিন বাকি ছিল। এদেশের বুদ্ধিজীবীদের ঘরে ঘরে গিয়ে তখনকার পাকিস্তানি হানাদার বাহিনীর এদেশীয় দোসররা দরজায় কড়া নেড়েছিল, বলেছিল, স্যার বাইরে আসেন। যারা সে রাতে বাইরে এসেছিল তারা আর কখনো ফিরে আসেনি। তাদের সেই হারিয়ে যাওয়ার ক্ষতি অনেকেই বলছেন এখনও বহন করে চলছে বাংলাদেশ। আজ জাতির সেই সূর্য সন্তানদের বিনম্র শ্রদ্ধা জানিয়ে দিনব্যাপী শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশে পালিত হয়েছে শোকে। আজ আমরা সিএসআরএম জনতন্ত্রে গণতন্ত্রে বসেছি এখনকার সময়ে আমাদের দেশের মানুষের সেই শহীদ বুদ্ধিজীবী দিবসের ভাবনাগুলো জানার জন্য। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে রয়েছে। আমার আমন্ত্রিত অতিথি 4 জন। আমার সঙ্গে রয়েছেন 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি জনাব শাহরিয়ার কবির। আমার সঙ্গে রয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জনাব অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ। আমার সঙ্গে রয়েছেন কবি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জনাব অধ্যাপক ডক্টর মোহাম্মদ সামাদ, এবং আমার সঙ্গে রয়েছেন লেখক ও গবেষক জনাব সৈয়দ আবুল মকসুদ। আপনাদের 4 জনকে স্বাগত জানাচ্ছি। জনাব শাহরিয়ার কবির, আমি আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। এখনও কোনো সংকটে যখন জাতীয় সংকট তৈরি হয় তখন অনেকেই বলেন যে 1971 সালে যদি 14ই ডিসেম্বরের সেই হত্যাযজ্ঞ না ঘটত তাহলে হয়তো বাংলাদেশ অনেক সংকট থেকে মুক্তি পেয়ে যেত। আপনার কি মত? না, এটা তো বলতেই পারি, কিন্তু বিষয়টা হচ্ছে 71-এ যখন এই হত্যাকাণ্ডটি হলো, বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডটি হলো, এটা তো একটা উদ্দেশ্য ছিল, একটা রাজনীতি ছিল এর পেছনে। যে জামাত ইসলামী বলুন বা পাকিস্তানি হানাদার বাহিনীরা এদেরকে প্রশিক্ষণ দিয়েছিল। তাদের রাজনীতিটা ছিল যে এদেশকে প্রথমত হচ্ছে যে কেউ বাঙালিকে মেধা শূন্য করতে হবে, স্বাধীনতা আগত প্রায়, এবং তাদেরকে চলে যেতে হবে যাতে জাতি মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। আমাদের বাঙালিত্বের চেতনাকে ধ্বংস করতে হবে, এটা ছিল একটা। দ্বিতীয়টা ছিল সেটা হচ্ছে গণহত্যার ধারাবাহিকতায় যে পরাজয়ের একটা যে প্রতিশোধ, যে পরাজয় ঘটতে যাচ্ছে আর কয়েকদিন পর, ঠিক আছে এদের সবাইকে মেরে ফেলো। ইয়াহিয়া খান যাওয়ার আগে বলেছিল যে পোড়া মাটির নীতি কথা বলেছিল, সেই নীতি তারা বাস্তবায়ন করেছে চূড়ান্ত পর্যায়ে বুদ্ধিজীবী হত্যার মাধ্যমে। গণহত্যাকে আমরা যেমন বলি জেনোসাইড, এটাকে বলি এলিটোসাইড। এটা হিটলারের গেস্টাপোরা যেরকম করেছিল, ঠিক একইভাবে জামাত ইসলামী রাফাত মালানির সঙ্গে বসে, পাকিস্তানি জেনারেলদের সঙ্গে বসে এই হত্যার পরিকল্পনাটি করেছিলেন। কিন্তু বুদ্ধিজীবী হত্যার কথা যদি এমনি বলি, এটা কিন্তু শুরু হয়েছিল 25শে মার্চ থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর যখন হামলা করলো, দেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবী যারা, সেই গোবিন্দচন্দ্র দেব থেকে শুরু করে জ্যোতির্ময় ঠাকুরদা, সেই 25শে মার্চের রাতে যাদেরকে হত্যা করলো, এবং এই হত্যাকাণ্ডটি কিন্তু ধারাবাহিকভাবে হয়েছে। এর মাঝখানে আলতাফ মাহমুদ থেকে শুরু করে অনেকের মতন অনেক বুদ্ধিজীবীরা আছেন, মানুষ দলে তাদের হত্যা করা হয়েছে। কিন্তু তালিকা তৈরি করে হত্যাটা শুরু হয়েছে 1971 সালের 15 নভেম্বর থেকে। প্রথম ভিকটিম হচ্ছেন 2 জন চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজের, একজন ডক্টর আজহারুল হক আর একজন ডক্টর হুমায়ুন কবির। দুজনেই তরুণ। আজহারুল হক মাত্র বিয়ে করেছেন, তার স্ত্রী সন্তান সম্ভব হয়, আর হুমায়ুন কবির তখন অবিবাহিত। এই 2 ডাক্তারকে চিকিৎসককে তুলে নিয়ে গেছিল, তারা মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দিতেন, এবং তাদেরকে তুলে নিয়ে গিয়ে পরদিন তাদের লাশ পাওয়া গেল নটরডেম কলেজের পাশে ওই নালার ধারে। সেখানে আমরা একটা স্মৃতিসৌধ নির্মাণ করেছি। তো এরপর থেকে সারা দেশে এই বুদ্ধিজীবী হত্যাকাণ্ডটি চলেছে, এবং সর্বোচ্চ রূপ যেটা সেটা বলে যে 14ই ডিসেম্বর সর্বাধিক সংখ্যক আমার জ্যেষ্ঠ অধ্যাপক যেটা শহীদুল্লাহ কায়সার সহ এদের মুনির চৌধুরী, এদের সবাইকে কিন্তু 14 তারিখে তুলে নিয়ে গেছিল। সেজন্য আমরা 14 তারিখে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি। কিন্তু বুদ্ধিজীবী হত্যা এটি চলমান প্রক্রিয়া ছিল, 9 মাস ধরে এটা হয়েছে, এবং সেটা ছিল একটা রাজনীতি, জামাত ইসলামের রাজনীতি। ইসলামকে রক্ষার কথা বলে, পাকিস্তানের অখণ্ডতার কথা বলে
তারা এই গণহত্যা এবং বুদ্ধিজীবী হত্যা করেছিল, যে রাজনীতি থেকে জামাত এখনো সরে আসেনি। এখনো বাংলাদেশে কিন্তু সেই রাজনীতি, যে রাজনীতি বঙ্গবন্ধু ৭২ সংবিধানে নিষিদ্ধ করে দিয়েছিলেন, তো তার মাসুল তো এখন আমাদের দিতে হচ্ছে। আপনি যেটা শুরুতে বললেন, এরা যদি বেঁচে থাকতেন, আমি তো দৃঢ়ভাবে বিশ্বাস করি এরা যদি বেঁচে থাকতেন, এত দুর্ভোগ আমাদের পোহাতে হতো না। বাংলাদেশ, বঙ্গবন্ধু যেখানে বাংলাদেশকে পৌঁছে নিতে চেয়েছিলেন, যেভাবে ৩০ লক্ষ শহীদের যে স্বপ্নের বাংলাদেশ, সেখানে আমরা অনেক আগে পৌঁছতে পারতাম। জি, আপনাকে অনেক ধন্যবাদ। অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ, পোড়ামাটির নীতি, অর্থাৎ যে মাটিতে ফসল ফলবে না, কিছুই করা যাবে না, মাটিকেও সেরমভাবে নষ্ট করে দেয়ার নীতি, যে নীতির মধ্য দিয়েই বাংলাদেশ হারিয়েছে তাদের অসংখ্য শ্রেষ্ঠ মানুষদের, কি বলবেন আপনি? আজ 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। আমি আমার বক্তব্যের শুরুতেই 1971 সালে মহান মুক্তিযুদ্ধের 9 মাসে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান যারা পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসর রাজাকার আল বদর আল শামস ইসলামী ছাত্র সংঘ এদের হাতে নৃশংসভাবে হত্যার শিকার হয়েছেন, তাদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আপনি যেটা বলেছেন যে এই পোড়ামাটি নীতি, এটি তো পাকিস্তানি দখলদার বাহিনীর এবং ঘোষিত নীতি ছিল। টিক্কা খান, খান এবং রাও ফরমান আলী সকলেরই এটাই ছিল তাদের লক্ষ্য। এমনকি 75-এর 71-এর 25শে মার্চ অপারেশন সার্চলাইট শুরুর আগে, যখন এই অপারেশন সার্চলাইট অর্থাৎ গণহত্যার ব্লুপ্রিন্ট তারা তৈরি করে, যখন আলোচনা নামে পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য এবং অস্ত্র আনছিল, তখনও আপনি এয়ার মার্শাল আফরোজ খানের বইতে আছে উই হ্যাভ লার্নড নাথিং ফ্রম হিস্ট্রি, দেখবেন যে জুলফিকার আলী ভুট্টো বলছে যে 20,000 বাঙালিকে যদি মেরে ফেলা হয় তাহলে সব শান্ত হয়ে যাবে। এটা হচ্ছিল ভুট্টোর উক্তি 25শে মার্চের আগেই। অর্থাৎ তারা যে এখানে একটা গণহত্যা করবে এবং তার মূল লক্ষ্য ছিল এই যে শুধু বুদ্ধিজীবীদের হত্যা তো ঘটেছে, যেটা শাহরিয়ার কবির সাহেব যথার্থ বলেছেন। আমরা শুধু মনে করি যে 14 বা 15ই ডিসেম্বর বিজয়ের প্রাককালে ধরে নিয়ে তারপর নৃশংসভাবে হত্যা করেছে, এটা যেমন ঠিক, কিন্তু অপারেশন সার্চলাইট শুরুর সঙ্গে সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 25-26 তারিখ মোট 36 ঘন্টার যে অপারেশনটা হলো, যেখানে জগন্নাথ হলে গণহত্যা হয়েছে, জৌলক হলে হয়েছে, অন্যান্য হলে হয়েছে, এবং সেদিনই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের 9 জন প্রতিযোগা অধ্যাপক তারা নিহত হয়েছেন বা শহীদ হয়েছেন। কাজে মুক্তিযুদ্ধের 9 মাসেও কিন্তু এই শহীদ বুদ্ধিজীবী যাতে বলি, তারা কিন্তু হত্যার শিকার হয়েছে। তবে হ্যাঁ, যখন তারা দেখলো যে তাদের পরাজয় অত্যাসন্ন, যখন তারা যে কাজটা করেছে অত্যন্ত পরিকল্পিতভাবে আমাদের দেশের যে শ্রেষ্ঠ যে সন্তান তাদেরকে হত্যা করেছে। এবং এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য কি ছিল এবং হত্যাকারী কারা, এই দুটো প্রশ্ন কিন্তু এখানে যদি আমরা করি বা করা প্রয়োজন তাহলে, এবং এটার মূলে হলো এই যে তারা তো চেয়েছিল ওই যেটা বললেন এদের মাটিটা শুধু থাকুক, কিন্তু মানুষ তারা চায়নি যে মানুষ বেঁচে থাকুক। অর্থাৎ যেটা বলেছেন পোড়ামাটি নীতি, অর্থাৎ বাঙালির স্বতন্ত্র জাতিসত্তা এবং তারা যে স্বাধীনতার জন্য লড়াই করছে, যুদ্ধ করছে, অর্থাৎ এই বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করে দেয়া। এবং এর জন্য নানা তারা এর আগে কিন্তু পন্থা অবলম্বন করেছে। আমরা জানি যে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের আগে, আরো আগে যদি বলি, তাহলে আপনি দেখবেন যে 50-এর দশকে 60-এর দশকে কখনো তারা আরবি হরফে বাংলা ভাষা লেখার জন্য চেষ্টা করেছে, কখনো রোমান হরফে লেখার চেষ্টা করেছে। বাংলা ভাষা পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে যখন স্বীকৃতি পেল 52 ভাষা আন্দোলনের রক্ত ঝরানোর পরে, তারপরও নানা অপচেষ্টা তাদের হয়েছে। এবং আইয়ুব খানের ডায়েরি যদি পাঠ করেন, ডায়েরিজ অফ ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান, ক্র্যাক ব্যাক্সটার এডিট করেছেন, সেখানে আইয়ুব খান বলেন যে বাঙালিরা মনে করে রবীন্দ্রনাথ হইল তাদের দেবতা, আর পশ্চিম পাকিস্তানে কেউ পূর্ব বাংলায় যদি আসে বা ঢাকায় আসে মনে হয় যে তারা হলো ফরেইনার, অর্থাৎ বাঙালিদের কাছে তারা হলো বিদেশি। আসলে এটাই ছিল বাস্তব সত্য যে পশ্চিম পাকিস্তান এবং বাঙালিদের এরা তো
এইভাবে একটা রাষ্ট্র হওয়ার কথা ছিল না 47 সালে। কোনো দিক থেকে তাদের সাথে আমাদের মিল নেই। এমন ধর্মবিশ্বাসেও কিন্তু আমাদের এখানকার মানুষ সুফিবাদী ইসলামের আদর্শে বিশ্বাসী করে, যেটা হলো শান্তির পক্ষে, সম্প্রীতির পক্ষে, সহনশীলতার পক্ষে। আর তারা হলো মূলত ওহাবিজম, মৌদুদিবাদী আদর্শে বিশ্বাস করে, যেটা প্রকারান্তরে জঙ্গিবাদের জন্ম দেয়। কাজে ধর্মতে বলা হয় যে ধর্ম দিক দিয়ে আমরা এক ছিলাম, আমি তো দেখি যে তাও এক ছিল না। দুটো ধর্মের মধ্যেও দৃষ্টিভঙ্গিগত, প্রকৃতিগত পার্থক্য ছিল। কাজে এই যে অদ্ভুত একটি রাষ্ট্র 47 সালে প্রতিষ্ঠিত হলো, আসলে এই রাষ্ট্র এভাবে হওয়ার কথা ছিল না। কথা ছিল যে আমাদের এই পূর্বাঞ্চলে আর একটা স্বাধীন রাষ্ট্র হবে, অর্থাৎ রাষ্ট্র হবে তিনটা। একটা হবে পাকিস্তান বর্তমান, একটা হবে আজকের বাংলাদেশ এবং এতদ অঞ্চলে আরো অংশ নিয়ে, আর বাকি অংশ হবে ভারতবর্ষ। এই তিনটে রাষ্ট্র হওয়ার কথা ছিল এবং বঙ্গবন্ধু রাষ্ট্রভাবনাও ছিল তাই, যেটা একটা স্বাধীন রাষ্ট্র হবে। কিন্তু সেটা যখন হলো না, তখন দেখা গেল 48 সালে আর কোনো সময় লাগে না, কিন্তু আমরা দেখলাম ভাষা বিতর্ক নিয়েই পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। এবং এরপরে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পরে আমরা দেখি ভাষা আন্দোলনের প্রথম পর্ব শুরু হয়ে গেল 48 সালে, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন ভাষা আন্দোলনের প্রথম কারাবন্দীদের অন্যতম। তারপর ভাষা আন্দোলনের পথ ধরে বঙ্গবন্ধুর নেতৃত্বে ক্রমান্বয়ে রাজনৈতিক আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমরা 71-এর মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীনতা অর্জন করেছি। এখন এই যে স্বাধীনতা আন্দোলন বঙ্গবন্ধুর নেতৃত্বে, এটা ছিল বাঙালি জাতির জাতিসত্তা বা তার যে স্বাধীন সত্তা, তার প্রতিষ্ঠার আন্দোলন, অর্থাৎ স্বাধীনতার আন্দোলন। এই আন্দোলনে আমাদের যে শ্রেষ্ঠ সন্তান যারা রয়েছেন, যারা বুদ্ধিজীবী, তারা নানাভাবে তার লেখনীর মাধ্যমে, শ্রেণীকক্ষে পাঠদানের মাধ্যমে, পাবলিক লেকচারের মাধ্যমে এবং অন্যভাবে গণমাধ্যমে তারা এই জনমত সৃষ্টি করেছেন, বাঙালি সত্তাকে তুলে ধরেছেন। আমরা তো সকলেই জানি, ভাষা নিয়ে যখন পাকিস্তান সৃষ্টির আগেই বিতর্ক শুরু হলো, সেই জুলাই মাসে যখন আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন বললেন যে পাকিস্তান হবে, এর রাষ্ট্রভাষা হবে উর্দু, তখন কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ফ্রম ঢাকা ইউনিভার্সিটি ভাষাতাত্ত্বিক, তিনি কিন্তু বললেন যে নো, উর্দু তো পাকিস্তানের রাষ্ট্রভাষা হতে পারে না, এটা হতে পারে একমাত্র বাংলা, যেহেতু বাংলা হলো 56% মানুষের ভাষা। তবে সেকেন্ড যদি কোনো ভাষা গ্রহণ করা হয়, সেটা উর্দু বিবেচনা করা যেতে পারে। অর্থাৎ এই বিতর্ক হলো কিন্তু জুলাই 1947, যখন আনুষ্ঠানিকভাবে পাকিস্তান হয় নাই। এই বিষয়টা আমাদের মনে রাখা দরকার যে আমাদের যে ভিন্ন সত্তা, আমাদের যে চেতনা, আমার যে বাঙালি আইডেন্টিটি, সেইটার অর্থ দাঁড়ায় এখানে আর একটা স্বাধীন রাষ্ট্র। আনফরচুনেটলি 1947 সালে সেটা না হওয়ার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলার আন্দোলনও করেছিলেন। সরওয়ার্দী, আবুল হাশেম, শরৎ বোস, কিরণ চন্দ্র রায়, এদের নিয়ে 47 সালে দেশ বিভাগের আগে এটা হলো না। আমি আপনার কাছে আসি জনাব অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ, আপনার কাছে আমি আবার আসবো। জনাব অধ্যাপক ডক্টর মোহাম্মদ সামাদ, তাহলে আমাদের জাতীয় জীবনে 14ই ডিসেম্বরে যেই বুদ্ধিজীবীদের আমরা হারিয়েছি, তাদের কতটুকু অভাব আপনি বোধ করেন এখন? আমাদের যে দুইজন বিজ্ঞ আলোচক, শাহরিয়ার ভাই এবং আমাদের হারুন ভাই যেভাবে বললেন যে আজকে আমাদের যে দেশের অবস্থা, তার থেকে এই বুদ্ধিজীবী যদি থাকতেন তাহলে অগ্রগতি আমাদের চিন্তার ক্ষেত্রে, দর্শনের ক্ষেত্রে, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, চিকিৎসা সকল ক্ষেত্রে আমরা আরো অগ্রগামী হতাম। এবং সেই অভাব বোধ আমাদের মধ্যে আছে এবং তার সাথে বেদনা বোধ তো আছে। যেমন বুদ্ধিজীবী বিষয়ে আমি একটু চিন্তা করতেছিলাম এবং সেখানে দেখলাম জাফল সাত অন্যান্য আছে, বুদ্ধিজীবীদের সম্পর্কে নেগেটিভও আছে, যারা বেশি চিন্তা করে জিনিসকে জটিল করে ফেলে, এরকম বক্তব্য আছে। আমাদের যারা তরুণ প্রজন্ম, তাদের কাছে আমাদের এই বুদ্ধিজীবী, তার ভূমিকা এবং এই বিষয়গুলো আর আমাদের দেশে কি হয়েছে সেটা আমাদের তুলে ধরা আমাদের দরকার। কেন আমরা অভাব বোধটা করি? যেমন জাফল সার্ত্রে আমি দেখলাম, কথাটা আমার ভালো লাগলো সবচেয়ে, যে সামাজিক শ্রেণী হিসেবে বুদ্ধিজীবীদের ভূমিকা উল্লেখ করে জাফল সার্ত্র বলেন বুদ্ধিজীবীরা হলো তাদের সময়ের নৈতিক চেতনা, তাই তাদের নৈতিক দায়িত্ব হলো সামাজিক ও রাজনৈতিক অবস্থা পর্যবেক্ষণ করা এবং তাদের চেতনা অনুযায়ী তাদের নিজ নিজ সমাজের প্রতি স্বাধীনভাবে এ সকল বিষয়ে কথা বলা। যেটা আমাদের দেশে যারা বুদ্ধিজীবী, তারা ক্লাসে, তারা বক্তৃতায়, তারা সেমিনারে, তারা লিখে এটা প্রকাশ করেছেন দীর্ঘ সময় ধরে। আমরা জানি আমাদের মহান নেতা বঙ্গবন্ধু নেতৃত্বে ভাষা আন্দোলন থেকে আমরা একটা মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে একটি স্বাধীন সার্বভৌম দেশ অর্জন করেছি। এবং সেই ক্ষেত্রে আজকে যে অবস্থা, যেমন একটা নতুন রিপোর্ট বেরিয়েছে যে দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে বুদ্ধিমত্তার দিক থেকে বাংলাদেশ বেশ নিচে।
বাংলাদেশ নিচে পড়ে গেছে। এটা কি শিক্ষা দীক্ষা এই সমস্ত বিষয়ে এবং জ্ঞানের বিষয়ে বুদ্ধিমত্তা, এখন একটা দেশে যদি ভালো দার্শনিক থাকেন জিসি দেবের মতো বা যারা ছিলেন আজ মনির চৌধুরী, প্রফেসর মিফজুল হায়দার চৌধুরী, আনোয়ার পাশা, এই যে 22 জন শিক্ষক শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যা করা হয়েছে, একজন ডাক্তার শহীদ ডাক্তার মুর্তজা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 3 জন শিক্ষক, এরকম সারা দেশে আজকে যে তথ্যটা দিয়েছে 1022 জন বুদ্ধিজীবীকে হত্যা করা হয়েছে এবং ডাক্তার চিকিৎসক। তাহলে একজন যদি গুণী এবং মেধাবী চিকিৎসক হন তাহলে দেশের স্বাস্থ্য খাত ভালো হবে, একজন ভালো অর্থনীতিবিদ হলে অর্থনৈতিক খাত ভালো হবে, রাষ্ট্রবিজ্ঞানী যদি আমরা ভালো পাই তাহলে একটা দেশের রাজনৈতিক যে বিশৃঙ্খলতা সেটা কমবে। এইভাবে যে যেই খাতেই হোক না কেন সেই খাতগুলো একজন বিজ্ঞানী যদি পাই সত্যেন ঘোষের মতো কিংবা আমাদের এই জগদীশ চন্দ্র বসুর মতো বা মেঘনাথ সাহার মতো, তাহলে আমাদের বিজ্ঞানে দেশ এগিয়ে যাবে। এই যে দেশে আজকে যে দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশ নিচে নেমেছে বুদ্ধিবৃত্তির দিক থেকে, তার কারণ এই বুদ্ধিজীবীদের হত্যা করা এবং তার কারণ আমাদের বাংলাদেশকে, যেটি শাহরিয়ার ভাই শুরুতেই বলেছিলেন যে একটি জাতিকে আর যাতে এটা উঠে না দাঁড়াতে পারে, তাদের পরাজয়ের যে ক্রোধ, তার থেকে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করা। আর আমাদের আরেকটা বিষয় হচ্ছে যে বুদ্ধিজীবীদের উপর নিপীড়ন কিন্তু নতুন নয়। সেই সক্রেটিস থেকে শুরু করলে যদি আমরা দেখি, তাকে বিষ পানে হত্যা করা হয়েছে, ব্যাটো নির্যাতিত হয়েছেন, নতুন ধর্ম নতুন কথা বলতে জরাথুস্টের কথা আমরা জানি। এমনকি আমাদের যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জীবনটা দেখেন, এগুলো তো তারা চিন্তা, তারা দার্শনিক, তারা জ্ঞানী এবং তারা সমাজকে এগিয়ে নিয়ে যেতে চায়। সেরকম সক্রেটিস থেকে শুরু করে এখন পর্যন্ত যারা নতুন কথা সমাজে বলতেন, যারা সমাজকে আলোকিত করতে চান, তাদের বিরুদ্ধে এই নিপীড়ন সারা পৃথিবীতে প্রাচীন কাল থেকেই ছিল। এই বিষয়গুলো এবং তাদের ভূমিকা কি ছিল সারা পৃথিবীতে, আর তরুণ সমাজকে আমরা কি বলবো আজকে আমাদের সাথে সামনে যারা তরুণ আছে, আমরা জানি 71-এ আপনি শুরু করেছেন যেটা নিয়ে দরজা খুলে ধরে নিয়ে গেছে, ব্যানর দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছে, সেলিনা পারভিন তাকে কিভাবে হত্যা করা হয়েছে, বা আমাদের আগত আজকে পান্নাবাবির আমাদের অধ্যাপক পান্না কায়সারের লেখাগুলো দেখেন যে লাশ উল্টে পাল্টে দিয়ে তারপর একদম স্তব্ধ হয়ে পাথর হয়ে গেছে শোকে। এই যে অবস্থাটা, এই অবস্থাটা যেমন তুলে ধরা, তার বুদ্ধিজীবীর ভূমিকা কি এবং তারা কি ভূমিকা পালন করবেন সেটা তুলে ধরা, তাহলেই জাতি বা তরুণ সমাজ বুঝতে পারবে যে তাদের অভাব কতটুকু, তারা আমাদের কি দিয়ে গেছিলেন, তাদের বই, তাদের লেখাজোকা, এগুলো যদি আমরা পাঠ করি তাহলে কিছুটা একটা আলো পাবো, কিছুটা পথের দিশা আমরা পাবো। জি। রাজনৈতিক দিক দিয়ে আলোচনা করা, বুদ্ধিভিত্তিক বিষয়টাকেও আমাদের জনসমাজের কাছে, তরুণ সমাজের কাছে তুলে ধরা যে কি অভাব তাদের অনুপস্থিতি আর আমাদের দেশে। আমি অবশ্যই খুবই অভাব অনুভব করি, বেদনা অনুভব করি, ক্রোধ অনুভব করি। যারা এদেরকে হত্যা করেছে তাদের বিচার হয়েছে, কিন্তু সেই বিচার আংশিক। এই চৌধুরী মঈনুদ্দিন, আশরাফুজ্জামান, যারা এই বুদ্ধিজীবী ধরে ধরে নিয়ে গেছে বাসা থেকে চোখ বেঁধে, তাদের আমরা এখনো বিচার কিছু হয়েছে, আবার এটা অ্যাপিল বিভাগে আছে এবং রায় কার্যকর করা যাচ্ছে না। এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা না হলে আমরা যেভাবে ছাত্র জীবনে স্লোগান দিয়েছি বঙ্গবন্ধু হত্যার বিচারের জন্য, বুদ্ধিজীবী হত্যার বিচারের জন্য, 4 নেতা হত্যার বিচারের জন্য, আমরা তখনও কল্পনা করতে পারি নাই যে বিচার হবে। কিন্তু এই যে শাহরিয়ার ভাইরা, যে মামুন ভাই, এরা যে ঘাতক দ্বারা নির্মূল কমিটি করেছেন, তখনও মনে হয়েছে এটা ছোট, এরা কি করতে পারবে, এরকমও ছিল। কিন্তু একসময় গণ আদালত করে এই বিচারের ব্যবস্থা আমরা করতে পেরেছি এবং সেটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় গিয়েছিলেন বলেই। কাজে অবশ্যই অভাব বোধ করি এবং আমরা চাই তরুণ সমাজ এই জিনিসটা, তাদের ভিতরে এই চেতনাটা জাগ্রত হোক, তারা অভাব বোধ করুক যে আমাদের দেশকে জাগিয়ে তুলতে হবে। আপনার কাছে আসছি আবারও জনাব অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাবাত। জনাব সৈয়দ আবুল মকসুদ, আজ আপনি জানেন যে বাংলাদেশের বিভিন্ন স্থানে কিছু র্যালি হয়েছে, কিছু সমাবেশ হয়েছে এবং সেই সব সমাবেশগুলো থেকে পাকিস্তানের বর্বরতার বিচার দাবি করা হয়েছে, কি বলবেন আপনি? ধন্যবাদ সাদি সাহেব। আমি শুরুতেই 71-এর মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীদের যারা ঘাতকের হাতে প্রাণ দিয়েছেন তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন। আপনি যেটা বললেন যে পাকিস্তানের বিচার, পাকিস্তানের কেউ ক্ষমা চাওয়ার কথা বলেছে, বিচারের কথা বলেছে। আমরা বিশেষ করে আজকে এই 14ই ডিসেম্বর এটাকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করি, বুদ্ধিজীবীদের আমরা স্মরণ করি এই দিন।
72 সন থেকে এটা করছি। কিন্তু বুদ্ধিজীবী নিধন শুরু হয়েছিল একেবারে মুক্তিযুদ্ধ সূচনা লগ্নে 25শে মার্চ সন্ধ্যাবেলা আমার সঙ্গে দেখা হয়েছিল ডক্টর জি দেবের এই সামনে এই হলো, তার সঙ্গে আর একজন অধ্যাপক ছিলেন। তিনি দু একটা কথার মধ্যে বললেন যে খুব থমথমে ভাব বিরাজ করছে, তো ভালো। তিনি এই কথা বলার 24 ঘন্টার মধ্যে তাকে যেভাবে হত্যা করা হয়েছে, মানুষের ইতিহাসে এইভাবে কোন মানুষকে তার মতন একজন খ্যাতিমান, শ্রদ্ধেয়, একজন নিষ্পাপ মানুষ, তাকে পৃথিবীর ইতিহাসে এই ঘটনা খুব কম ঘটেছে। যখন কোনো যুদ্ধ বিগ্রহ হয় তখন এক পক্ষের সঙ্গে আর এক পক্ষের লড়াই হবে। আমাদের মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাকিস্তানি এই সামরিক জান্তা যদি সামনাসামনি লড়াই হয়ে যদি আমাদের মুক্তিযোদ্ধারা মারা যান, সেটা নিয়ে কিন্তু আমরা করবো না, কারণ আমাদের সৈন্যরা ওদেরকে মারবে, ওদের সৈন্যরা আমাদের মারবে। সেটা হলো, সেটি যুদ্ধের নিয়ম। সেটা কিন্তু পাকিস্তানিরা যেটা করেছে সেটা কোন রকমের নিয়ম নীতির মধ্যে যুদ্ধেরও একটা এথিক্স আছে। হিটলারও সব জায়গায় হিটলার বোমা ফেলেনি। হিটলার পৃথিবীর ইতিহাসে এত বড় একজন মানবতা বিরোধী রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি কোনো বিশ্ববিদ্যালয়ে তিনি বোমা ফেলেননি। মারা গেছে অনেক কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপরে, কিন্তু শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে পাকিস্তানিরা আক্রমণ করে এবং প্রথম 30 ঘন্টার ভিতরে সেখানে যে ঘটনা ঘটেছে, আর যদি আমি লিখেছিলাম সেই সময় যে ওই প্রথম 24 ঘন্টায় যে হত্যাকাণ্ড ঘটেছে 25শে মার্চ থেকে 26শে মার্চ রাত পর্যন্ত, আর যদি একজন লোক মারা না যেত, তাহলেও পাকিস্তানিদের সঙ্গে এই দেশের মানুষ কোনো ক্রমেই থাকতে চাইতো না। কিন্তু তারা ধারাবাহিক ভাবে, আমরা 14ই ডিসেম্বর আমরা পালন করছি এটা এই জন্য যে এই দিন, যেটা শাহরিয়ার কবির সাহেব বলেছেন, এই দিন বেশি সংখ্যক খ্যাতিমান বুদ্ধিজীবীদের ধরে ধরে বাড়ি থেকে ধরে ধরে নিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। কিন্তু আমি বই লিখেছি যেটা, সেটা হচ্ছে একেবারে প্রথম দিন রাত 25শে মার্চ রাত থেকে জানুয়ারি মাসের 30 তারিখে না জনাব সাহেব, আপনার বক্তব্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের নেটওয়ার্কের জন্য খুব ভালো শুনতে পাচ্ছি না। জি, আমি বরং একটা বিরতি নেই, বিরতি থেকে ফিরে এসে আবারও আপনাদের সঙ্গে আছি আমরা। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। জনাব শাহরিয়ার কবির, বিচার প্রসঙ্গে আপনার মূল্যায়ন শুনতে চাই। দেখুন, 71-এর মুক্তিযুদ্ধের পর আমাদের যে সরকার, প্রথম সরকার যেটি, সেটি তারা কিন্তু তখনই সিদ্ধান্ত নিয়েছিলেন জানুয়ারির 1 তারিখে 72-এ, যে মন্ত্রী পরিষদের সভাতে যে 71-এ যারা গণহত্যা করেছে, বুদ্ধিজীবী হত্যা করেছে, এদের সরকার এদের বিচার করবে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশে প্রত্যাবর্তন করবেন 72-এর 10ই জানুয়ারি। এবং সেই বিশাল সমাবেশে যে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে, সেখানে তিনি ঘোষণা করেছেন যারা হত্যা করেছে তাদের কখনো ক্ষমা করা হবে না, তাদের বিচার বাংলাদেশের মাটিতে হবে। এরপর 2 সপ্তাহের মধ্যেই তিনি
নতুন আইন তৈরি করে বিচার আরম্ভ করেছিলেন এবং বঙ্গবন্ধুর সময় ৭৩টা ট্রাইব্যুনালে এই বিচার হয়েছিল। ভাবুন, একটা সম্পূর্ণ যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, অর্থনীতি বলতে কিছুই নেই, অবকাঠামো বলতে কিছুই নেই, সেই সময় বঙ্গবন্ধু ৭৩টা ট্রাইব্যুনালে বিচার শুরু করেছিলেন। এবং আমার মনে আছে যে যদিও সেটা প্রচলিত আইনে বিচার হচ্ছিল, শহীদুল্লাহ কায়সারের হাতে খালেদ মজুমদারের বিচারও সেই সময় হয়েছে এবং আইনের সীমাবদ্ধতার কারণে তার ৭ বছর কারাদণ্ড হয়েছিল। তো এরপর বঙ্গবন্ধু ৭৩ সালে আরেকটা আইন করেছিলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন। সেখানে পাকিস্তানি হানাদার বাহিনীর যারা সদস্য ছিল তাদের বিচার করে এবং তাদের সহযোগীদের বিচারের জন্য। বঙ্গবন্ধুর হত্যার অন্যতম কারণ হচ্ছে বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের বিচারের উপর দিয়েছিলেন। আরো কারণ আছে, যারা হত্যাকারীরা বঙ্গবন্ধুর এই যে আদর্শ মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস, সংবিধান থেকে মুছে ফেলতে চেয়েছে, একাত্তরে তাদের প্রতিশোধ নিতে চেয়েছে। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার পরে আমরা কি দেখলাম? বিএনপি প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় এসে প্রথমেই যেটা করলেন, ওই দালাল আইনটি বাতিল করে দিয়ে যুদ্ধাপরাধীদের বিচার শুধু বন্ধই করলেন না, যারা সাজাপ্রাপ্ত ছিল, যারা বিচারাধীন ছিল, সবাইকে জেল থেকে বের করে আনলেন এবং তাদেরকে দিয়ে নতুন দল করলেন। এবং এই দল গঠনের উপরও একটা নিষেধাজ্ঞা ছিল। বঙ্গবন্ধু পরিষ্কারভাবে সংবিধান রচনার সময় বলেছিলেন, যারা ধর্মের নামে শোষণ পীড়ন নির্যাতন করেছে, গণহত্যা করেছে, বাংলাদেশে এই রাজনীতি, ধর্মের নামে রাজনীতি চলতে দেওয়া যাবে না। এবং ৭২ সংবিধানে ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ ছিল। এবং তার সেই অসাধারণ ভাষণের শেষে তিনি বলেছিলেন যে এই সংবিধান, ৭২ সংবিধানের কথা বলছে যে এটা ৩০ লক্ষ শহীদের রক্তে লেখা সংবিধান এবং আমি আশা করি যে আগামী প্রজন্ম এই সংবিধানের মর্যাদা রক্ষা করবে। তো জিয়াউর রহমান তো শ্রদ্ধাই করলো বঙ্গবন্ধুকে এই সংবিধান থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস চেতনা মুছে ফেলবার জন্য। তারপর শুধু দেখলাম যুদ্ধাপরাধীদেরকে মন্ত্রিসভায় ঠাঁই দেওয়া হলো। জিয়াউর রহমান, তারপর এরশাদের আমলে এবং পরে বিএনপি জামাত খালেদা নিজামীদের আমলে খালেদা জিয়ার একক সময় যুদ্ধ অপরাধীরা সমাজে পুনর্বাসিত হচ্ছে। এই বুদ্ধিজীবী হত্যাকারী যারা শীর্ষ হোতা যারা, তাদেরকে তো বেগম খালেদা জিয়া ৩০ লক্ষ শহীদের রক্ত ভেজার পতাকা তাদের বাড়িতে গাড়িতে তুলে দিয়েছিলেন, মন্ত্রিসভায় তাদের স্থান দিয়েছেন, পার্লামেন্টের সদস্য করে গেছেন। এর বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল। ৩০ বছর আগে আমরা শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে যে আন্দোলন শুরু করেছিলাম, তার অন্যতম লক্ষ্য ছিল ৭১ গণহত্যাকারীদের বিচার এবং বঙ্গবন্ধুর সেই সংবিধান, ৭২ সংবিধান, এটি পুনঃপ্রবর্তন, যেটা আমরা বলি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা। দীর্ঘকাল আমাদের আন্দোলনের ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছে, দ্বিতীয় দফায় ক্ষমতায় আসে ২০১০ সালে। এবং এই ট্রাইব্যুনালে শীর্ষস্থানীয় যাদের বিচার হয়েছে, এদের মধ্যে ৩ জনকে নির্দিষ্টভাবে বুদ্ধিজীবী হত্যার সঙ্গে যুক্ত করা হয়েছে অন্য গণহত্যার বাইরে। সেটি হচ্ছে চৌধুরী মঈনুদ্দিন, আশরাফুজ্জামান এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। নিজামীর বিরুদ্ধে, নিজামী তখন তো আলবদর বাহিনীর প্রধান ছিলেন, নিজামীর বিরুদ্ধে এই অভিযোগ ছিল, মীর কাসিমের বিরুদ্ধে অভিযোগ ছিল। আমরা এখন যেটা বলছি, শীর্ষস্থানীয় ব্যক্তিদের বিচার হয়েছে, কিন্তু আপনি যদি ভিকটিমদের সঙ্গে কথা বলেন, বুদ্ধিজীবী হত্যাকারীদের পরিবারের সদস্যদের, মানে বুদ্ধিজীবী হত্যার ভিকটিম যারা, তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যদি কথা বলেন, কিংবা ৩০ লক্ষ শহীদের আপনজনদের সঙ্গে যদি কথা বলেন, তারা কিন্তু বেশিরভাগ কেউ নাম বলতে পারবে না। ৯৯% আপনাকে বলবে পাকিস্তানি সৈন্যরা তুলে নিয়ে গেছে, জামাতের লোকেরা নিয়ে গেছে, আলবদররা তুলে নিয়ে গেছে, আল শামসের লোকেরা, রাজাকাররা তুলে নিয়ে গেছে। অর্থাৎ তারা বাহিনী বা প্রতিষ্ঠানের নাম বলছেন। পাকিস্তানি হানাদার বাহিনী মানে হচ্ছে পাকিস্তানি হাইকমান্ড, পাকিস্তানের সামরিক জান্তা, ইয়াহিয়া খানের নেতৃত্বে, এখানে যারা ছিল নিয়াজি, ফরমান আলী, টিক্কা খান, এরা। এদের কিন্তু এখনো বিচার আরম্ভ হয়নি। এদের বিচার মানে যেটা হচ্ছে প্রতিষ্ঠানের বিচার, সংগঠনের বিচার। আমরা সবসময় বলেছি, ব্যক্তির পাশাপাশি সংগঠনের বিচার যদি না হয়, তাহলে কিন্তু বিচার প্রত্যাশী বুদ্ধিজীবীদের, শহীদ বুদ্ধিজীবীদের পরিবার বলুন, কিংবা ৩০ লক্ষ শহীদের পরিবার, কিংবা বিচার প্রত্যাশী গোটা জাতি কিন্তু ন্যায় বিচার পাবে না। সেই জন্য এসছে দ্রুত আপনার দ্বিতীয় ট্রাইব্যুনালটি পুনরুজ্জীবিত করে এইসব সংগঠনগুলোর বিচার, যে সংগঠনের নির্দেশ অনুযায়ী এই বুদ্ধিজীবীদের তালিকা তৈরি করা। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ। সংগঠন এবং প্রতিষ্ঠানের বিচারের দাবি উঠছে, কি বলবেন আপনি? দাবি তো ন্যায়সঙ্গত, যৌক্তিক, এই কারণে যে ব্যক্তি এবং সংগঠন, এটা কি আলাদা করে দেখার কোনো সুযোগ আছে? যারা ইসলামী ছাত্র সংঘ, জামাতে ইসলামীর অঙ্গ সংগঠন ছিল, জামাতে ইসলামী, আল বদর, আল শামস, রাজাকার বাহিনী গঠন করেছে, এগুলো তো সংগঠিত শক্তি।
এবং এর পেছনে কারা ছিল? সেই মুজাহিদি এবং যেটা বলা হলো যে মীর কাসেম সে ছিল, নিজামী ছিল, এভাবে তো আরো অনেক নাম বলা যাবে। কাজেই সংগঠন এবং ব্যক্তিকে আলাদা করার কোনো তো সুযোগ নাই, এক। দ্বিতীয়ত যে আমাদের শাহরিয়ার কবির সাহেব অনেক কতগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হলো বিচার প্রসঙ্গে। বিচারের দুটো দিক আছে। স্বাধীন বাংলাদেশে এর আগে একটু কথা বলি, 30 লক্ষ লোককে হত্যা করা হয়েছে। কেন? যাতে বাংলাদেশ স্বাধীন না হতে পারে। 1 কোটি মানুষকে দেশান্তরিত করা হয়েছে, ভারতে শরণার্থী হয়েছে। কেন? যে দেশ থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েছে, ওই যে পোড়ামাটি রীতি বলেছেন। তারপরে যখন 30 লক্ষ লোককে হত্যা করেও যখন ঠেকানো গেল না বা মুক্তিযুদ্ধে বিজয়, দেশ স্বাধীন হলো, যা 3.5 বছরের মাথায় কি করলো? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করলো। তারপর কি করলো? শুধু সেখানেই থেমে নাই, এরপরে 75-এর 3রা নভেম্বর আমাদের কেন্দ্রীয় কারাগারে জাতীয় 4 নেতাকে হত্যা করা হলো। তারপর কি সেখানে থেমে আছে? 2004 সালে 21শে আগস্ট বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে শান্তির পক্ষে সমাবেশ, সেই আমরা জানি বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড হামলা করে 24 জনকে অন দি স্পট আইবি রহমান সহ হত্যা করা হলো। এই যে একটা ধারাবাহিকতা, 30 লক্ষ থেকে বুদ্ধিজীবী হত্যা, তারপরে বঙ্গবন্ধু হত্যা, 4 নেতার হত্যা, তারপরে আবার দেখুন গ্রেনেড হামলা করে মূল টার্গেট ছিল মাননীয় প্রধানমন্ত্রী। কাজে এর মধ্যে আপনি একটা যোগসূত্র খুঁজে পান। এবং এর পাশাপাশি এর বিপরীত দিকে আবার যারা সেই 72-এর সংবিধানে সাম্প্রদায়িক সংগঠন করা নিষিদ্ধ ছিল 38 অনুচ্ছেদে, জিয়াউর রহমান এসে সেটাকে বাতিল করেছেন এবং উনি গোলাম আজমকে পাকিস্তানি পাসপোর্টে বাংলাদেশে আসার সুযোগ করে দিয়েছেন। তারপর গোলাম আজম এখানে জামাত ইসলামীর আমির হয়েছে, তারপর সেই দলকে বৈধতা দেওয়া হয়েছে। এরপরে জিয়াউর রহমান বিএনপি গঠন করেছেন, এই সব মুসলিম লীগ, জামাত এবং ভাসানীপন্থী ন্যাপ, চায়নাপন্থী যারা আছেন, এই সব নিয়ে একটি দল গঠন করলেন। তিনি এটা যেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এখন শাহরিয়ার কবির সাহেব বিচারের কথা বলেছেন। স্বাধীন বাংলাদেশে এরা কি করেছিল? ইনডেমনিটি আইন করেছিল। খন্দকার মোস্তাক এবং জিয়াউর রহমান 5ম সংশোধনী, যে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করা যাবে না, কিন্তু বাংলার মাটিতে বিচার হয়েছে। ইতিহাসের শিক্ষা এটাই। এবং যুদ্ধ অপরাধীদের বিচার হবে, কেউ কি কখনো ভাবতে পেরেছে? বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিচার হবে, কেউ কখনো চিন্তা করতে পেরেছে? কিন্তু ইতিহাসের নির্দেশ এবং শিক্ষা হলো এই যে সত্য সত্যই। কাজেই আপনার যে কারণে এই হত্যাকাণ্ডের বিচার হয়েছে। আর একটা বিষয় যেটা হলো যে বুদ্ধিজীবীদের আজকে হত্যাকাণ্ডের যে বিচার যারা বলেছেন, সেখানে নানা ধরনের সীমাবদ্ধতা আছে বটে, কিন্তু জনগণের আদালতেও কিন্তু একটা বিচার হয়। জামাত ইসলামী আজকে কিন্তু আমাদের নির্বাচন কমিশনে তাদের নিবন্ধন নাই, জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত। আর জিয়াউর রহমান যে একটা দল গঠন করেছে এই সব মুক্তিযুদ্ধ বিরোধীদের নিয়ে, শাহ আজিজ গং যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে করেছে, প্রধানমন্ত্রী করেছে, মন্ত্রিত্ব করেছে, আলিমকে মন্ত্রিসভায় স্থান দিয়েছে, এবং খালেদা জিয়া যেটা শাহরিয়ার কবির বললেন নিজামীকে মন্ত্রী বানিয়েছেন, তার পরিণতি কি? আজকে বিএনপির অবস্থাটা দেখেন। এটা হলো জনগণের বিচার। কারণ আমাদের সংবিধানই আছে প্রজাতন্ত্রের সার্বভৌম ক্ষমতার মালিক হলো জনগণ, আর সেই জনগণও কিন্তু বিচার করেছে। একটা হলো আইনি আদালতে বিচার, আরেকটা হলো জনগণের আদালতে বিচার। যদি আমি বিশ্বাস করি এই স্বাধীন বাংলাদেশে আজকেও যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে হাত তুলতে দৃষ্টতা দেখায়, তাদের আইনি বিচার একদিকে, কিন্তু এদেশে জনগণ যারা বঙ্গবন্ধুর আদর্শের উদ্বুদ্ধ অনুসারী এবং যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, স্বাধীন বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে, সেই জনগণও এদের বিচার করবে। অনেক ধন্যবাদ জনাব অধ্যাপক ডক্টর মোহাম্মদ সামাদ। আপনি বলছিলেন যে বিচার আংশিক হয়েছে এবং এর পাশাপাশি এখন প্রতিষ্ঠানের বিচার করার দাবিও উঠছে। দুটো মিলিয়ে আপনার কি মত এখন? না, এটা আসলে আমাদের শাহরিয়ার ভাই এবং হারুন ভাই যেভাবে বললেন, আর নতুন করে এটার কোনো আমাদের কথা নেই। কিন্তু যে প্রসঙ্গটা শেষ করলেন আমাদের অধ্যাপক হারুন রশিদ, যে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিষয়টা, আজকে যে বঙ্গবন্ধুকে তিলে তিলে তার নিজের জীবন দিয়ে নিজেকে গড়ে উঠতে হয়েছে, এবং এই বুদ্ধিজীবী সম্প্রদায় বঙ্গবন্ধুর পাশে থেকে বঙ্গবন্ধুকে সহায়তা করেছে, এবং সেই বঙ্গবন্ধু হত্যারও বিচার হয়েছে এবং জনগণের আদালতে বিচার। আমি আগেই এটা বলেছিলাম যে সেই গোলাম আজমের যে বিচারের ব্যবস্থা করে তখন প্রয়াত প্রফেসর আনিসুজ্জামান
বেগম জাহানারা ইমাম, সুফিয়া কামাল, এই যে যারা তখন ছিলেন, এবং এরা যে বিচারের ব্যবস্থাটা করে জনগণের আদালতে শুরু হয় কিন্তু, এবং এই সংগঠনের যদি বিচার করা যেত, তাহলে আজকে বঙ্গবন্ধুর ভাস্কর্যকে লক্ষ্যবস্তু করে, যেটা আমি বলেছি যে যারাই আলোর সঞ্চার করতে চেয়েছেন, যারাই মানবতার কথা বলেছেন, মানব সমাজে যারা শান্তি চেয়েছেন, তারাই সমকালে কিন্তু নিগৃহীত হয়েছে এবং অনেকে নিহত হয়েছে, সুতরাং হত্যাকাণ্ডের শিকার হয়েছে। কাজে এই সংগঠনের বিচার করতে পারলে আজকে যারা বঙ্গবন্ধুকে লক্ষ্যবস্তু করে এগিয়েছে, আগাচ্ছে, অর্থাৎ সেটা স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে, এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এবং বাংলাদেশের অস্তিত্বকে তারা চ্যালেঞ্জ করছে। কাজে এই সংগঠনগুলো যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, যারা রাজাকার, আল বদর, কিংবা তাদের পরবর্তী প্রজন্ম, তাদের সন্তানরা, যেটা বলা হয় যে এরা যদি 71 সালের আগে জন্ম হইতো, তার 71 এরা রাজাকার হইতো। এবং এই যে রক্তের ধারাবাহিকতা, এইচ লরেন্সের একটা কথা আছে যে মানুষের মন ভুল পথে পরিচালিত হতে পারে, কিন্তু রক্তের অনুভূতি এবং বাণীগুলো সর্বদাই ভ্রান্তি মুক্ত। যে বই লেটি চ্যাটার্লিজ লাভার 1929 সালে ব্রিটেনে বাজেয়াপ্ত হয়, সেই বইয়ের এই কথা আজকে ডিএনএ টেস্ট হয়। কাজে এই রক্তের ধারা এরা আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, আমাদের 21শে ফেব্রুয়ারির বিরুদ্ধে, পয়লা বৈশাখের বিরুদ্ধে, স্বাধীনতা দিবসের বিরুদ্ধে, আমাদের জাতীয় পতাকার বিরুদ্ধে এরা এই অব্যাহত থাকবে, এদের এই সমস্ত অন্যায় অপকর্ম। কাজে এইসব সংগঠন নিষিদ্ধ করা এবং এদের বিচারের আওতায় আনা অত্যন্ত জরুরি বলে আমরা মনে করি। জি, অনেক ধন্যবাদ জনাব সৈয়দ আবুল মকসুদ। তাহলে ভাস্কর্য প্রসঙ্গে, এখন বঙ্গবন্ধু ভাস্কর্য প্রসঙ্গে বাংলাদেশে এই আন্দোলনটি চলছে এবং আমরা দেখেছি যে সরকারি কর্মকর্তারাও সমাবেশ করেছেন, ব্যবসায়ীরাও রাজপথে নেমে এসেছেন এবং বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর এই হামলার তীব্র নিন্দা তারা জানিয়েছেন। কি বলবেন আপনি? নিন্দা না জানানোটা এটাও তো এক ধরনের সমর্থনের মধ্যেই পড়ে। এই যে তারা অন্য কোনো ভাস্কর্য নিয়ে প্রথমে কথা বলেন, তারা যদি বলতেন যে যে কোনো ধরনের ভাস্কর্যের বিরুদ্ধে আমাদের এই লড়াই, তা না, তারা বলছেন বঙ্গবন্ধুর ভাস্কর্য। তার মানে বঙ্গবন্ধুর যে নীতি, আদর্শ, রাজনীতি, সেই রাজনীতি তারা প্রতিপক্ষ। এই প্রতিপক্ষ এরা চাইছেন যে যে নীতি আদর্শের ভিত্তিতে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, যে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে, সেই জায়গা থেকে বাংলাদেশকে সরিয়ে মধ্যযুগে একটা মানে সেই অন্ধকার যুগে নিয়ে যাওয়ার জন্য তাদের যে প্রচেষ্টা, এটা নতুন কিছু না। এটা এর আগে বহুবার এই ধরনের ব্যাপার তারা করেছেন এবং এখনো তো করে যাচ্ছে। এটা হলো যে বাঙালি সংস্কৃতির বিরুদ্ধেই তাদের এই লড়াই, এবং যে বাঙালি সংস্কৃতিকে বঙ্গবন্ধু ধারণ করে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের ভিত্তিতে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে। এখন যে সমস্ত বিষয় নিয়ে বিতর্ক হচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে অত্যন্ত অজ্ঞ মূর্খ মানুষ ছাড়া এই 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 21 শতকে কোনো ব্যক্তি বলতে পারে না যে মূর্তি, এই ভাস্কর্য, এই এটা না যায়, এটা কোন জায়গাটায় আছে। তেহরানে আপনার বড় বড় রাস্তার মোড়ে কখনো সবচেয়ে বড় মূর্তিটা হলো বিরাট মূর্তি। আমি ওই মূর্তির নিচে দাঁড়িয়েছিলাম, প্রায় 40, 50, 60 ফিট উঁচু মূর্তি। তারপরে সেখানে শেখ সাদির আছে, সেখানে হাফিজের আছে, তাছাড়া আরো অনেক লোকেরই আছে। সেটা ইসলামে, ওটা একটা ইসলামিক রিপাবলিক ইরাক। এই যে বিতর্কটা করছে, এই বিতর্কটা মূর্তির বিরুদ্ধে যতটা না, তার চেয়ে বেশি হলো চেতনার বিরুদ্ধে, তার চেয়ে বেশি হলো যে বঙ্গবন্ধুর যে নীতি আদর্শ, যে বাঙালি জাতীয়তাবাদ, বাঙালি যে সমন্বিত সংস্কৃতি, এই সমস্ত বিষয়ের যে গোত্রটি আছে, এই গোত্র তারা এই অব্যাহতভাবে অনেক কাল থেকে এটা করছে এবং এটা এখন যে পর্যায়ে গেছে, এটা যদি খুব আইনি ব্যবস্থা যদি গ্রহণ করা না যায়, তাহলে যেটা আমি এই মূর্তি নিয়ে কয়েকদিন আগে বলেছি, সেটা হলো যে তারা তো এই আমাদের চারুকলা ইনস্টিটিউটেও গিয়ে তারা হামলা করবে। চারুকলা ইনস্টিটিউট বলবে যে ভাস্কর্য যে ডিপার্টমেন্ট, ভাস্কর্য যে বিভাগ আছে চারুকলা, ভাস্কর্য ওই বিভাগও নিষিদ্ধ করার কথা বলবে।
কাজেই এই সমস্ত এই অপশক্তিকে যথাযথভাবে আইনের আওতায় এনে এবং তাদেরকে যদি এই রকম ভাবে তর্ক বিতর্কের সঙ্গে যাওয়াটাই আমি তো মনে করি যে এটা ঠিক নয়। আমাদের সরকারের দিক থেকে বলা হলো যে এটা মূর্তি না, এটা হলো ভাস্কর্য। আরে বাবা, আমার মূর্তি ভাস্কর্য এই বিতর্কে তো আমার যাওয়ার কোনো দরকার নাই, যা আছে তাই আছে, তাই থাকবে। সেটা যে এই 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 যে এই এই শ্রেণীকে নানাভাবে তাদেরকে প্রবোধ দেওয়া, তাদেরকে শান্ত রাখা, তাদের সঙ্গে আপোষ করা, এই জিনিসগুলির ফলেই আজকে ধীরে 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 এই সমস্ত কথা বলার স্পর্ধা তারা পায়। সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে সরকারকে, যে সাময়িক স্বার্থে এই সমস্ত এই যে কি হেফাজত হোক বা আরো যে সমস্ত যে মৌলবাদী সংগঠনগুলো আছে, এই সংগঠনগুলোর লোকদের সঙ্গে খুব বেশি পরোক্ষ হোক বা প্রত্যক্ষ হোক, খুব খুব বেশি এই থাকাটা, এক ধরনের আপোষকামী থাকাটা, এটা ঠিক না। এটা সেই জন্য এই স্পর্ধাটা পাচ্ছে। কাজেই এখন যেটা আমরা সেই আপনার বুদ্ধিজীবী দিবসে এটা আমরা বলতে চাই যে যারা প্রাণ দিয়েছিলেন সেদিন তারা কারা, সেই লোকদের যদি আমরা জীবন চরিত দেখি, তাহলে বুদ্ধিজীবী বলতে অবশ্য শুধু যে জাতীয় পর্যায়ে খ্যাতিমান তারা বুদ্ধিজীবী, আমার হিসেবে কয়েক হাজার বুদ্ধিজীবী। কারণ প্রাইমারি স্কুলের যে শিক্ষক নিহত হয়েছে তিনিও তার এলাকায় মানুষের মধ্যে বুদ্ধিভিত্তিক চর্চা করতেন এবং এই জাতির যে আশা আকাঙ্ক্ষা, এই জিনিসগুলি তিনি তুলে ধরতেন তার ছাত্রদের কাছে। জি, আমাদের হাতে আর সময় নেই জনাব সৈয়দ আবুল মকসুদ। আমরা অনুষ্ঠান এখানেই আজকের মতো শেষ করছি, কিন্তু শেষ করার আগে যেই বীর সন্তানদের ত্যাগের বিনিময়ে, মৃত্যুর বিনিময়ে আমরা এই স্বাধীন দেশ পেলাম, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে CSRM জনতন্ত্র গণতন্ত্র শেষ করছি আজকের মতো।